সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আটকে গেল ট্রাম্পের $1.8 বিলিয়ন তহবিল। এদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়ছে আরও 60 দিন। অপরদিকে ভারতের মানুষ যেভাবে ইসরায়েলকে সমর্থন করে তা পাগলামির পর্যায়ে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। আরও থাকছে পাকিস্তান কিভাবে বট বাহিনী দিয়ে ইসরায়েলের জনপ্রিয়তা কমাচ্ছে জানালেন নেতানিয়াহু। এবং সবশেষে থাকছে কলকাতায় শতবর্ষের মসজিদ সরানোর পরিকল্পনা, নতুন বিতর্কের আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান নেতানিয়াহু ও ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। আটকে গেল ট্রাম্পের $1.8 বিলিয়ন তহবিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় $1.8 বিলিয়ন একটি তহবিল গঠনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। ট্রাম্প এই তহবিলকে সরকারের অস্ত্র আয়ন বা রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছিলেন। শুক্রবার 29 মে 2025 ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের বিচারক লিওনি ব্রিঙ্কেমা এক আদেশে জানান, আদালতে আরও আইনি শুনানি শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই তহবিল গঠন বা পরিচালনার বিষয়ে আর কোনো পদক্ষেপ নিতে পারবে না। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড নামে এই তহবিল গঠনের ঘোষণা করেছিল। ট্রাম্পের কর নথি ফাঁচের ঘটনায় অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের বিরুদ্ধে করা মামলার সমঝোতার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। $1.776 বিলিয়ন এই তহবিল পরিচালনার জন্য 5 সদস্যের একটি কমিশন গঠনের কথা বলা হয়েছে। এই কমিশনটি তাদের ক্ষতিপূরণ দেবে যারা নিজেদের লফেয়ার এবং ওয়েপনাইজেশনের শিকার হিসেবে প্রমাণ করতে পারবেন। ট্রাম্প ও তার মিত্ররা তাদের বিরুদ্ধে হওয়া তদন্ত ও ফৌজদারি মামলাগুলো বোঝাতে দীর্ঘদিন ধরেই এসব শব্দ ব্যবহার করে আসছেন। ট্রাম্প ভ্যান্স প্রশাসনের রাজনৈতিক ও আদর্শিক বিরোধী হিসেবে নিজেদের লক্ষ্যবস্তু দাবি করে একটি গোষ্ঠী আদালতে মামলা করে। তাদের অভিযোগ, এই তহবিল থেকে তারা কোনো ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পাবেন না। এদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়ছে আরও 60 দিন। যুক্তরাষ্ট্র ও ইরান আরও 60 দিনের যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে সংঘাতের অবসান নিয়ে আলোচনার লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতা মনস্মারকে পৌঁছেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার 28 মে আল জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়, চুক্তিটি কার্যকর হতে এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। এই চুক্তি বাস্তবায়িত হলে কয়েক সপ্তাহ ধরে স্থবির থাকা দ্যুতিক প্রচেষ্টায় বড় অগ্রগতি হিসেবে দেখা হবে। মার্কিন সূত্রগুলোর বরাতে জানা গেছে, সমঝোতার বিস্তারিত তথ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয়। 60 দিনের এই সময়সীমা আলোচনার চূড়ান্ত সময়সীমা কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি, কারণ বর্তমানে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালীনভাবেই বহাল রয়েছে। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য সমঝোতায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অবাধ রাখার বিষয়টি রয়েছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার কথাও বলা হয়েছে। ইরানের দাবি, হরমুজ প্রণালী ইরান ও ওমানের জলসীমার মধ্যে হওয়ায় যৌথভাবে এটি পরিচালিত হওয়া উচিত। তবে যুক্তরাষ্ট্র ইরানের যে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা টোল ব্যবস্থার বিরোধিতা করে আসছে। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে দুই দেশের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি করেছিল। বৃহস্পতিবারও উভয় পক্ষ সীমিত প্রত্যাপল্টি হামলা চালায়। অপরদিকে ভারতের মানুষ যেভাবে ইসরায়েলকে সমর্থন করে তা পাগলামির পর্যায়ে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। বৃহস্পতিবার পশ্চিম তীরে একটি সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি ভারতকে বিশাল শক্তি হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে একটি অনন্য সম্পর্কের কথা তুলে ধরেন। নেতানিয়াহু বলেন, বিশ্বের অনেক জায়গায় আমাদের যোগ্যতা নিয়ে সমস্যা আছে, কিন্তু ভারতে নেই। তিনি আরও দাবি করেন, অন্য যে কোনো দেশের তুলনায় ভারত থেকেই তার সবচেয়ে বেশি অনুসারী রয়েছেন। নেতানিয়াহু ভারতে নিজের জনপ্রিয়তা নিয়ে এবারই প্রথম গর্ব করেননি, আগেও করেছেন। সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে তিনি আগেও বলেছিলেন, 140 কোটি মানুষের দেশ ভারতে ইসরায়েল খুবই জনপ্রিয়।
2018 সালে স্ত্রী সারাকে নিয়ে নয়াদিল্লি সফরের স্মৃতি টেনে তিনি সেই সফরকে ভালোবাসার উৎসব বলে অভিহিত করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর প্রসঙ্গেও তিনি বলেন, সেখানে মোদীকে অনেক ভালোবাসা দিয়ে বরণ করা হয়েছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যখন ইসরায়েলের জনপ্রিয়তা ক্রমশ কমছে, তখন নেতানিয়াহু ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরছেন বলে বিশ্লেষকদের মন্তব্য। আরও থাকছে, পাকিস্তান কিভাবে বট বাহিনী দিয়ে ইসরায়েলের জনপ্রিয়তা কমাচ্ছে জানালেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা হ্রাসের পেছনে পাকিস্তানের বট ফার্মকে দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৃহস্পতিবার পশ্চিম তীরে একটি সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই অভিযোগ তোলেন। নেতানিয়াহু দাবি করেন, যেসব দেশ মার্কিন ইসরায়েলি জোটকে দুর্বল করতে চায় তারা বট ফার্মের সাহায্যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করছে এবং ইসরায়েল বিরোধী মনোভাব সরিয়ে দিচ্ছে। তিনি আরও যোগ করেন, এসব বট অ্যাকাউন্ট থেকে লেখা হয়, আমি একজন খাঁটি টেক্সাসের বাসিন্দা যে ইসরায়েলকে সমর্থন করতাম, কিন্তু এখন আর সহ্য করতে পারছি না। তারপর খোঁজ নিলে দেখা যায় ওই ব্যক্তি আসলে পাকিস্তানের কোনো বেসমেন্টে বসে আছেন। এই বক্তব্য এমন এক প্রেক্ষাপটে এলো যখন যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু ও ইসরায়েল উভয়েরই জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমছে। পিউ রিসার্চ সেন্টারের এপ্রিলে প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী 60% মার্কিন প্রাপ্তবয়স্ক এখন ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন, যা গত বছর ছিল 53%, এবং 59% মার্কিন নাগরিক বিশ্ব বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর আস্থা রাখেন না। 2025 সালে এই সংখ্যা ছিল 52%। এবং সব শেষে থাকছে, কলকাতায় শতবর্ষের মসজিদ সরানোর পরিকল্পনা, নতুন বিতর্কের আভাস। কলকাতা বিমানবন্দরের রানওয়ে লাগোয়া 100 বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে ঐতিহ্যবাহী এই মসজিদ স্থানান্তরের উদ্যোগ শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। তবে বিষয়টি সামনে আসতেই ধর্মীয় আবেগ, ঐতিহ্য এবং প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। প্রশাসন স্তর থেকে জানা গেছে, উত্তর 24 পরগনার জেলা শাসকের দপ্তরে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি, প্রশাসনিক কর্তারা এবং মসজিদ কমিটির সদস্যরা। বৈঠকের পর বিশেষ দল মসজিদ এলাকা পরিদর্শন করে। এরপর বিমানবন্দর নিরাপত্তা কমিটির বৈঠকেও বিষয়টি গুরুত্ব পায়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, রানওয়ের এত কাছাকাছি ধর্মীয় স্থাপনা থাকায় নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে বিমান ওঠানামার সময় ভিড় ও চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল। সূত্রের খবর, প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে এই মসজিদ স্থানান্তরের প্রসঙ্গ বিভিন্ন সময়ে উঠেছে, কিন্তু স্থানীয় মানুষের আবেগ এবং রাজনৈতিক স্পর্শকাতরতার কারণে কোনো সরকারি চূড়ান্ত পদক্ষেপ নেয়নি। তবে এবার রাজনৈতিক পরিবর্তনের পর নতুন করে বিষয়টি সামনে এসেছে। প্রশাসনের একাংশ মনে করছে, বিমানবন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণ এবং নিরাপত্তার স্বার্থে দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন। যদিও রাজ্য সরকার চাইছে পুরো বিষয়টি সর্বসম্মতির ভিত্তিতে এগিয়ে নিতে। এদিকে স্থানীয় মুসলমান সম্প্রদায়ের মধ্যে এই উদ্যোগ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বহু মানুষের কাছে এই মসজিদ শুধুমাত্র নামাজের জায়গা নয়, এটি এলাকার ইতিহাস এবং ধর্মীয় আবেগের অংশ। প্রতি বছর ঈদের নামাজে এখানে বিপুল মানুষের সমাগম হয়, ফলে মসজিদ সরানোর প্রশ্নে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। মসজিদ কমিটির সদস্যরা জানিয়েছেন, তারা বিমানবন্দরের নিরাপত্তার বিরুদ্ধে নন, তবে শতবর্ষের ঐতিহ্য বহন করা একটি ধর্মীয় স্থাপনা সরানো অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাদের বক্তব্য, বিমানবন্দর কর্তৃপক্ষ বিকল্প জায়গায় আরও বড় মসজিদ তৈরির প্রস্তাব দিয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ইতিহাস বলছে, 1924 সালে কলকাতা বিমানবন্দর চালু হওয়ার আগেই এই মসজিদের অস্তিত্ব ছিল। পরে বিমানবন্দর সম্প্রসারণের সময় আশপাশের বহু জমি অধিগ্রহণ করা হলেও মসজিদটি সেখানেই থেকে যায়। এমনকি যশোর রোডের পথও পরিবর্তিত করা হয়েছিল। সেই থেকেই বিমানবন্দরের পাঁচিলের ভেতরে রানওয়ের পাশেই দাঁড়িয়ে রয়েছে এই পুরনো ধর্মীয় স্থাপনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি শুধুমাত্র নিরাপত্তার নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় অনুভূতি, সংখ্যালঘু আবেগ এবং প্রশাসনিক ক্ষমতার ব্যবহার। ফলে মসজিদ স্থানান্তরের প্রশ্ন নতুন করে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক বিতর্কের জন্ম দিতে পারে। প্রশাসনের দাবি, কোনো পক্ষের অনুভূতিতে আঘাত না দিয়েই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে। এখন দেখার, নিরাপত্তা আর ধর্মীয় আবেগের এই সূক্ষ্ম ভারসাম্যে শেষ পর্যন্ত কোন পথে এগোয় সরকার।